লজ্জা যে জন্মের পর থেকেই আমরা শুনে আসছি আমাদের দেশ হচ্ছে হয় ভারতপন্থী না হয় পাকিস্তানপন্থী। এটা শুনতে আমাদের আসলে ভাল লাগে না, কারোই ভাল লাগে না। এবং একটা স্বাধীন দেশে বসবাস করে আ প্রত্যেকটা বার ক্ষমতার পালাবদল হয় ভিন্ন একটা দেশের ইশারায়, আশকারায়, দয়ায়, দাক্ষিণ্যে। এটাও খুব সুন্দর না। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে মানে দুঃখের বা কষ্টের বিষয় হচ্ছে বা আম বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের জাতীয় সংসদে বসে, বাংলাদেশের উম অ্যা তার গাড়িতে বাংলাদেশি ফ্ল্যাগ উড়িয়ে, বাংলাদেশী সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এবং আ আ সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শারীরিকভাবে বাংলাদেশে থেকে মানসিকভাবে ইন্ডিয়া পাকিস্তানে থাকা, এটা না খুবই এই জাতিকে আমাকে অনেক ব্যথিত করে। আমি জানি না অন্যকে কিভাবে করে, বাট আমাকে অনেক ব্যথিত করে। বাংলাদেশে শারীরিকভাবে থাকে, মানসিকভাবে ভিন্ন দেশের চিন্তা চেতনায় সে রাজনীতি করে এবং এইটা এক খুবই লজ্জাস্কর, হীনমন্যতা, অজ্ঞতা এবং আ অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছু না। দেখেন ছাত্র জনতা তারা একটা আ কথা বলার চেষ্টা করেছে যে আসলে ছাত্র জনতা ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না, তারা হচ্ছে বাংলাদেশপন্থী। এটা কিন্তু সবার কথা, এদেশের মানুষের কথা। প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশী। জন্মসূত্রে আমি হচ্ছি বাংলাদেশী। কিন্তু কেন আমি মানসিকভাবে ভারতপন্থী হব? কেন আমি মানসিকভাবে আ পাকিস্তানপন্থী হব? আ আ আমার স্যার আ আ কলিমুল্লাহ স্যার বলেছেন আমাদের যে আ ইউএস ইউএস একটা বড় স্টেক হোল্ডার। তারা গোটা দুনিয়াতে পাওয়ার রোল প্লে করে। রাশিয়া একটা বড় রোল প্লে করে। কিন্তু এর মানে এটা না আমি আমার বিবেক, আমি আমার মেধা, যোগ্যতা, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি কম্প্রোমাইজ করব। এটা হতে পারে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হবে সবার আগে। এটাকে মোস্ট প্রায়োরিটি দিতে হবে। এখন ছাত্র জনতা বা ছাত্র যুবকরা যে স্লোগানটা নিয়ে আসছে, এইটা আসলে আ জনগণ খাবে কিনা, জনগণ এটাকে নিবে কিনা, এইটা আমাদেরকে দেখতে হবে। আমরা তবে একটা বিষয় একটু খেয়াল করি, আমরা যদি জুলাই আগস্টে তাদের যে স্লোগানগুলো ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। গোলামি না আজাদি, আজাদি। এই স্লোগানগুলো কিন্তু খুব মার্কেট পেয়েছে। এই স্লোগানগুলো না মানুষের আ মনের ভাষাগুলোকে রিফ্লেক্ট করেছে। যার কারণে ছাত্র জনতার পিছনে ছাত্রদের পিছনে সাধারণ জনতা যেন একটা আস্থার আপ আ খুঁজে পেয়েছে, একটা নির্ভরতার ভরসা পেয়েছে। জানি না সেটা কোন পর্যন্ত কতটা আ চলবে। তারা মানুষকে এভাবে উজ্জীবিত রাখতে পারবে সেটা সময় বলে দিবে। তবে যদি তারা যদি তারা আসলেই বাংলাদেশ থেকে এই গুম, খুন, আয়নাগর, সুদ, ঘুষ, শেয়ার কেলেঙ্কারি, আ মাদক বাণিজ্য, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এগুলোকে যদি তারপরে স্বর্ণের মানে ভোল্ট থেকে স্বর্ণ চুরি, অর্থনীতি ধ্বংস এগুলো থেকে যদি তাদেরকে নিরাপদে রাখতে পারে তাহলে জনগণ তাদের কাছে থাকবে, তাদের কথাগুলো শুনবে। তারা কিন্তু খুব সুন্দর, সুন্দর কথা বলেছে। কথাগুলো মুখরোচক। এটা সবাই চায় যে সংবিধান প্রণয়ন, যে জুলাই আগস্টের প্রক্লামেশন, গণপরিষদের মাধ্যমে নির্বাচন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন, মৌলিক অধিকার নিশ্চয়তা কে না চায়? সবাই চায়। এটা প্রত্যেক রাজনৈতিক দলের কথা। মনির ভাইয়ের যে ৩১ দফা বা বিএনপির যে ৩১ দফা রয়েছে ওর মধ্যে এই অধিকারগুলোর কথা রয়েছে। পররাষ্ট্রনীতি বা ভারসাম্যপূর্ণ সামাজিক অবস্থান। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি, কতটুকু গেইন করতে পারি, কতটুকু আমরা সাস্টেইন করি এবং আমি আমার জাতিকে দিতে পারি। এটা যদি না পারি, এটা যদি এই ছাত্র জনতা না পারে, তাদের দলও মুখ থুবড়ে পড়ে। তবে তাদের প্রতি আমার যে উদাত্ত আহ্বান থাকবে, যেই কথাটা জগলুল ভাই বলেছে, মনির ভাইও বলেছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা ব্যালেন্স থাকতে হবে। তারা রক্ত গরম, এর জন্য তারা রাজপথ কাঁপাতে পারে। কিন্তু রাজনীতি একটা ভিন্ন এডুকেশন, একটা ভিন্ন এক্সপেরিয়েন্স, একটা ভিন্ন শিক্ষা, একটা ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন দক্ষতা। এটা কিন্তু আ মানি অনেকটা পদে, পদে গিয়ে শিখতে হবে। তবে এক্ষেত্রে আবার প্যারালালি রাজনৈতিক দলগুলোর অনেক বড় ব্যর্থতা রয়েছে। আমরা যদি বলি গত ১৫ বৎসরে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি তরুণ নেতৃত্ব গড়ে উঠতে পারেনি। পৃথিবীর ভিন্ন দেশে যে উন্নত দেশগুলোতে নেতৃত্ব গড়ে ওঠার জন্য কিছু কার্যক্রম থাকে, কিছু ট্রেনিং থাকে, কিছু ওয়ার্কশপ থাকে, সিম্পোজিয়াম থাকে। এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোথাও নেই। বরং বাংলাদেশের রাজনীতি এবং প্রচুর পড়ালেখা করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি
অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো সেগুলোতে কাজ করতে হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা নেই। বাংলাদেশে হচ্ছে রাজনীতি শেখার একমাত্র উপায় হচ্ছে নেতার পিছনে পিছনে ঘোরা, নেতার চাটামি করা, তাহলে রাজনীতি শিখে যাবে। আর নেতা যে অলরেডি প্রতিষ্ঠিত এবং কি বলে স্বীকৃত নেতৃত্বের আসনে, সেও কাউকে যোগ্য নেতৃত্ব গড়ে তোলে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের বড় ব্যর্থতা। এখন এখান থেকে মুক্তির উপায়টা কি? মুক্তির উপায়, আমার ছোট মানুষ, ছোট মাথা, কারণ এখানে যারা বিজ্ঞ আলোচক তাদের তুলনায় আমি যে মাহবুব ভাই আপনার সাথে একটু প্লাস করি। আমাদের দেশের ছাত্রদেরকে রাজনীতি শেখানোর জন্য বাইডেন 29+21 50 মিলিয়ন টাকা দিছে, যেটা নাকি এই রাজনীতি শিখার জন্য ট্রেনিং দিছে। ডলার এদেরকে ট্রেনিং দিয়েই এখানে নিয়ে আসছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এরা আমাদের মতন নেতার পিছিয়ে ঘুরে নেতা হয় নাই, এরা হলো ডলার পাইয়া নেতা হয়েছে, এখন এরা ডলারে নেতা হয়েছে। আর আমরা রাস্তায় স্লোগান দিতে দিতে, আপনার মনে আছে আমরা এই যে চুঙ্গা ফুকাইতাম, চুঙ্গার এই দিক দিয়ে মুখে না লাগার জন্য একটা আবরণ থাকতো, সেটা পরে যেত এক সময়, তখন মুখের মধ্যে লাগাইতে লাগাইতে এই দিক দিয়ে আর এই দিক দিয়া গাও হয়ে যেত। আর এখন হলো বাইডেনের ডলারে আমাদের দেশের লোকেরা রাজনীতিবিদ হয়েছে, আর আমরা চুঙ্গা ফুকাইয়া রাজনীতিবিদ হয়েছি। পার্থক্য আছে, পার্থক্য বুঝবেন, ডাইলের মজার তরে একটু সময় আছে, অপেক্ষা করেন। জি মনির ভাই, এখন যেটা হচ্ছে আসলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় ফার্স্ট এন্ড ফরমোস্ট যে বিষয়টা হচ্ছে, আমরা যে মানে দোষারোপের রাজনীতি না করে সহনশীলতার পথে হাঁটতে পারি। তারা ছোট, তারা ভুল, তারা যেহেতু রাজনীতি করতে চাচ্ছে, ফাইন, লেট দেম ওয়েলকাম। আমরা তাদেরকে যেমন ওয়েলকাম করব, তাদের ত্রুটিগুলোকে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে আমরা ধরিয়ে দিতে পারি। আবার তাদেরকেও যে আমাদের যারা সিনিয়র সিটিজেন অফ দ্য স্টেট রয়েছে তাদেরকে ইগনোর করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার বয়স কিন্তু এখনো তাদের হয়নি। এটা হলে তো টিকতে পারবে না রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতির পথটা অত্যন্ত মসৃণ, অত্যন্ত ভঙ্গুর। আমরা নাজমুল হুদার মতো রাজনীতিবিদকে হারিয়ে যেতে দেখেছি। বি চৌধুরীর মতো রাজনীতিবিদ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, তাদের ভূমিকা নেই। এই মাঠটা অত্যন্ত পঙ্কিল, অত্যন্ত দুর্বল। পোল্ট্রি লইলে এগুলো হবে নীতিবোধ, নীতি হারায় যখন যাবেন। মনির ভাই, এই যে ইউনুস সাহেবরা আজকে দেখছেন দল বানাচ্ছে, এই ইউনুস সাহেব কিন্তু 111-এর সময় দল বানাইছিল। ফেরদৌস আহমেদ কুরাশি, মাজারুল হক বাকি, তাদের মতো স্টার, বাংলাদেশের রাজনীতিতে স্টার, তারা পৌঁছে গেছে, তাদেরকে জানাজা পড়তে 100 জন লোক দেয় নাই। জি এক্স্যাক্টলি মনির ভাই, আমি 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে বর্তমান অবস্থা, আর ওই যে প্রথম যে কথাটা বলতেছিলাম, সেই কথাটা দিয়ে আমি ইতি টানি। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে বিনা পুঁজিতে একটা দারুণ ব্যবসা, ক্ষমতার দাপট এবং বৈধ অবৈধ, আমি অবৈধটাই বেশি বলবো, অবৈধ টাকা পকেটে আসে, যার কোনো টিনের ছাপড়ও ছিল না, তার ঢাকা শহরে ফ্ল্যাট লট হয়ে যায়। এগুলো এখান থেকে বেরিয়ে আসার জন্য সত্যিকার অর্থে যদি আমি দেশকে ভালোবাসি, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করতে হবে এবং দেশের সার্বিক উন্নতি অগ্রগতির জন্য আমাদের চিন্তা, মেধা, মননশীলতাকে কাজে লাগাতে হবে, শুধুমাত্র পার্সোনাল গেইনের না। পরিশেষে একটা কথা খেয়াল রাখতে হবে, এদেশের জনগণ কিন্তু মানে ক্ষমতাটা আলটিমেটলি জনগণের হাতে। জনগণ যেমনি স্বৈরাচারী হাসিনাকে ছিটকে ফেলেছে, এইরকম অনেক রাজনৈতিক দল আসছে গেছে, চলে যাবে। তবে আসুন, দেশটার এই যে 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ ও ভূমিকা পালন করে একটা দেশকে সুন্দর ফুলে ফলে সুশোভিত করি। আসলে তাহলেই আমাদের গণতন্ত্রের সার্থকতা আসবে এবং আমাদের দেশটাকে আসলে আমরা উন্নতির শিখরে নিতে পারবো। আদারওয়াইজ 54 বছর তো গেছে, আরো 54 বছর এভাবেই চলবে, কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হবে না, কোনো কিছুই হবে না, শুধু আমরা টকশো করে এরকম কথা বলবো, চিল্লাবো, কিছুই হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।